হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয় ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকা থেকে আমেরিকান কোম্পানি বোয়িং হতে 37,000 কোটি টাকার বোয়িং বিমান কিনতে যাচ্ছে। তো এর মধ্যে বাংলাদেশ সরকার 14টি বোয়িং বিমানের মধ্যে 10% ছাড় চেয়ে চিঠি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বোয়িং কোম্পানির প্রতি। একই সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ঘাটতি কমাতে সরকার এই পদক্ষেপ নিয়েছে। যদি এই চুক্তি হয় তাহলে এই চুক্তির ফলে মার্কিন কোম্পানি বোয়িং 2031 সাল হতে এই বিমানগুলি সরবরাহ শুরু করবে এবং 2035 সাল পর্যন্ত তাদের এই বিমান সরবরাহ চালু থাকবে। যুক্তরাষ্ট্র থেকে বিমান কেনার এই বিষয়টি বর্তমানে বাংলাদেশ এভিয়েশন খাতের সবচেয়ে বড় আলোচিত বিষয়। সর্বশেষ আপডেট অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউরোপীয় কোম্পানি এয়ারবাসের সাথে যে চুক্তি করেছিল সেখান থেকে সরে এসে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সাথে এই চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। তো একই সাথে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে সেন্ট মার্টিন ভ্রমণের 9 মাস নিষেধাজ্ঞা জারি হয়েছে এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই বিমানগুলি ক্রয়ের একটি সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে এবং এটি এখন সময়ের ব্যাপার এই চুক্তিটি সাইন হওয়া। এবং আরেকটি বিষয় হলো 9 ফেব্রুয়ারি তারিখে, অর্থাৎ আগামী 9 ফেব্রুয়ারি 2026 তারিখে আরেকটি বড় চুক্তি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, যেখানে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন পণ্যের ওপর শুল্ক হার নির্ধারণ করবে এবং এই বাণিজ্য চুক্তির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিষয়ে কথাবার্তা বলা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই বোয়িং কোম্পানির সাথে বাংলাদেশ বিমান যে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার, সেই চুক্তিটির প্রেক্ষাপট হিসাবে সেই চুক্তিটি কেন মার্কিন এয়ারবাসের পরিবর্তে মার্কিন বোয়িং বিমান কিনতে হচ্ছে, আর বোয়িং বিমানের আসলে সুবিধা কি অসুবিধা কি, এখানে ভূ রাজনৈতিক যে বিভিন্ন আলোচনা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যেহেতু আমরা বিমান নিয়ে কথা বলতেছি, আমরা বিমানের কথাই বলি। মোট কেনা হচ্ছে 14টি বোয়িং বিমান, যেই বোয়িং বিমান কেনার জন্য ইতিমধ্যে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এই বিমানের মধ্যে 8টি বিমান রয়েছে 787/10 ড্রিম লাইনার। এটি ড্রিম লাইনার সিরিজের সবচেয়ে বড় সংস্করণ। এই সংস্করণ দিয়ে 13-14 ঘন্টা কিন্তু একটানা বিমান ফ্লাই করা যায়, অর্থাৎ ঢাকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক পর্যন্ত সরাসরি এক ফ্লাইটে চলে যাওয়া যাবে। অর্থাৎ বর্তমান পৃথিবীর সবচেয়ে আধুনিক বিমান এই 8টি বিমানের এই সংস্করণ। 2টি রয়েছে বোয়িং 887/9 ড্রিম লাইনার, অপেক্ষাকৃত কম শক্তিশালী বিমান, এবং 4টি রয়েছে বোয়িং 737/8 ম্যাক্স। মূলত মাঝারি দূরপাল্লার যে রুট রয়েছে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য, এরকম দূরত্বের জন্য মূলত এই বোয়িং 737/8 ম্যাক্স বিমানটি। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তো অন্যান্য দ্বিপাক্ষিক চুক্তি থাকছেই, সেটি আমরা 9 ফেব্রুয়ারি তারিখের পরবর্তীতে সময় জানতে পারবো। তো এই চুক্তির সম্ভাব্য ব্যয় কীরকম হবে আর এর সময়সীমা কীরকম হবে, এবার সেখানে আসি। এই 14টি বোয়িং বিমান কিনতে বাংলাদেশকে 37,000 কোটি টাকা দিতে হবে, অর্থাৎ 3.7 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের ব্যয় করতে হবে। চুক্তিটি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে ফেব্রুয়ারি 2026 সালের মধ্যেই, অর্থাৎ চলতি মাসের মধ্যেই এই চুক্তিটি সম্পূর্ণ হওয়ার কথা। অর্থাৎ আমাদের 12 ফেব্রুয়ারি তারিখে নির্বাচনের আগেই এই চুক্তিটি চূড়ান্ত হয়ে যাওয়ার কথা রয়েছে। খুব কম সময়ের মধ্যে খুব বড় একটি চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার। এখন আসি, এই চুক্তির ফলে যে পণ্য আমরা 14টি বিমান পাবো, এগুলো কখন আসবে? এগুলো মূলত 2031 সালের পর্যন্ত অপেক্ষা করতে হবে। 31 সাল থেকে এগুলো বাংলাদেশে আসতে শুরু করবে। 2 থেকে 3 বছরের মধ্যে সবগুলো আসবে। অর্থাৎ বোয়িংয়ের যে সক্ষমতা, সেক্ষেত্রে হয়তো 2035 সাল নাগাদ বাংলাদেশে এই 14টি ড্রিম লাইনার বিমান সংযুক্ত হবে। এখন আসি যে আসলে বাংলাদেশ সরকার যে বোয়িং বিমান পছন্দ করলো, এর পিছনে টেকনিক্যাল কারণগুলো কি কি, অর্থাৎ যদি আমরা অরাজনৈতিক বিবেচনার যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি, তাহলে প্রথমত যে বিষয়টি আসে সেটি হলো অপারেশনাল সুবিধা।
বাংলাদেশের যতগুলো বিমান আছে তার কিন্তু ম্যাক্সিমাম হলো বোয়িং বিমান, অর্থাৎ বোয়িং কোম্পানির বিমান। এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যদি আরও এই 14টি বিমান কিনা হয় তাহলে কিন্তু এই বিমানের অপারেশনাল সুবিধা খুবই দারুণ হবে। অর্থাৎ যেহেতু আগের বিমানও বোয়িং কোম্পানির, বর্তমান বিমান তাও বোয়িং কোম্পানি, অর্থাৎ নতুন কোনো প্রশিক্ষণ বা খুচরা যন্ত্রাংশ এগুলোর জন্য বাংলাদেশকে ব্যাক পোহাতে হবে না। দ্বিতীয়ত কথা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে। এই বাণিজ্য ঘাটতি আমরা কমাতে পারবো যদি আমরা তাদের থেকে আমরা এই বিমানগুলো কিনি। আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু তার সিংহভাগ রেডিমেডস গার্মেন্টস এর পণ্য রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কিন্তু পজিটিভ একটা বাণিজ্য ঘাটতি রয়েছে। এখন যদি এই বাণিজ্য ঘাটতি কমাতে হয় তাহলে তাদের কাছ থেকে আমাদের কোনো কিছু কিনতে হবে। তো মূলত সেই জন্যই এই চুক্তি। এবার আসি বর্তমান যে বিমান রয়েছে বাংলাদেশের, সেই বিমানের কি অবস্থা আছে। তো বর্তমান বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে মোট 21টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে বোয়িং বিমান আছে 16টা এবং বাকি 5টা হলো কানাডার ডি হ্যাভিল্যান্ডের গ্যাস 8 টাইপের বিমান। তো নতুন এই 14টি বিমান যদি যুক্ত হয় বাংলাদেশ থেকে কানাডা বা নিউ ইয়র্কের মতো দূরবর্তী কোনো দেশে আমরা খুব সহজেই বিমান পরিচালনা করতে পারবো। তো বিমান কেনার জন্য এখন দ্বিতীয়ত যে বিষয় সেটি হলো মূলত অর্থায়ন প্রক্রিয়া। এটা কিভাবে অর্থায়ন করা হবে এটা নিয়ে এখন আমি কথা বলছি। তো অর্থায়ন মূলত করবে মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংক নামে একটি ব্যাংক আছে। সেই ব্যাংক মূলত বোয়িং বিমান ক্রয়ের ক্ষেত্রে তারা সফট লোন দিয়ে থাকে। তো বাংলাদেশ সরকার ইতিমধ্যে এক্সিম ব্যাংক অফ ইউএসএ এর সাথে চুক্তি করছেন এবং চুক্তির আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এবং এক্সিম ব্যাংকের এই লোনটা অপেক্ষাকৃত কম ইন্টারেস্ট রেটে এটা দিয়ে থাকে। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি মূলত ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমান সরকারের কিছু ডিসিশন আছে সেই ডিসিশনের বিষয়গুলো। আপনি নিশ্চয় জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কিন্তু সম্পর্ক দিন দিন উন্নতি হচ্ছে এবং এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করতে চেয়েছিল এবং তারা কিছু যুদ্ধ বিমান সহ অন্যান্য বিমান বিক্রি করার প্রস্তাব দিয়েছিল হাসিনা সরকারের কাছে। কিন্তু হাসিনা সরকার খুব শ্রদ্ধার সাথে সেই প্রস্তাবগুলো প্রত্যাহার করেছে এবং সেন্ট মার্টিন দেওয়ার যে পরিকল্পনা তারা যুক্তরাষ্ট্র বাংলাদেশের শেখ হাসিনা সরকারের কাছে করেছিল, শেখ হাসিনা সরকার কিন্তু তাও প্রত্যাখ্যান করেছে। যে কারণে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেনি যে শেখ হাসিনাকে সরকারকে বাংলাদেশে টিকিয়ে রাখা দরকার, আর এ কারণে মূলত শেখ হাসিনা সরকারকে তারা ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। তো যেভাবেই হোক না কেন সেটা তারা করেছে, সেটা কোঠা আন্দোলন হোক বা একদফা আন্দোলন হোক বা জুলাই সনদের মাধ্যমে জুলাই আন্দোলন হোক, তারা বাংলাদেশ সরকারকে সরিয়ে দিয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র ইউনূস সরকারকে বসিয়ে বিভিন্নভাবে তাদের স্বার্থ আদায় করেছে। ভাই, আন্তর্জাতিক রাজনীতি এটাই, অর্থাৎ আপনার যেই দেশের সাথে আপনার স্বার্থ থাকবে সেই দেশের সাথে আপনি কাজ করবেন, যেখানে আপনি স্বার্থ নেই সেখানে আপনি শত্রু মনোভাবাপন্ন নিয়ে হয়ে কাজ করবেন। আপনি একটা বিষয় লক্ষ্য করেন যে যেই ইরান একটি মুসলিম দেশ, যে ইরানের সাথে 1973 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো সম্পর্ক ছিল, সেই ইরানের সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এখন সবচেয়ে খারাপ অবস্থা। যেই ফিলিস্তিন মুসলিম দেশগুলো মুসলিম নিরীহ মানুষগুলোকে, বাচ্চাগুলোকে বোমা মেরে মেরে তামা করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশে আবার মডারেট ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে, অর্থাৎ জামাত ইসলামকে কিন্তু তারা ইতিমধ্যে স্বীকৃতি দিয়ে দিয়েছে বাংলাদেশের পরবর্তী সরকার হিসাবে। কিভাবে? এটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসেডর আসলো, তিনি কিন্তু আসার পরই কিন্তু বলে দিয়েছে যে আমরা জামাত ইসলামী সরকারের সাথে কাজ করতে প্রস্তুত। তার এই রকম বক্তব্য হয়তো তিনি বলে ফেলছেন, বাংলাদেশকে যেটা একটি ছোট দেশ অবজ্ঞার স্বরে বলে ফেলছেন, কিন্তু পরবর্তীতে এটি মিডিয়ায় আসে এবং তিনি কিন্তু 2-3 দিন পর আবার এটা মিডিয়ায় বলেন যে আমরা বাংলাদেশের পরবর্তী নির্বাচিত যে কোনো সরকারের সাথেই কাজ করতে প্রস্তুত। ভাই, তাইলে আপনি প্রথমে যে বললেন জামাত ইসলামের সাথে কাজ করতে প্রস্তুত, তখন আপনি কী জন্য বলছিলেন? তখনই তো আপনি বলতে পারতেন সকল সরকারের সাথে কাজ করতে প্রস্তুত। তো পাবলিক অত বলদ না, পাবলিক আসলে বোঝে, জনগণ বোঝে। এখন আসি মার্কিন যুক্তরাষ্ট্রের এক্ষেত্রে কেন এত আকাঙ্ক্ষা। আপনারা জানেন যে ইউনূস সরকার বর্তমান যে বোয়িং চুক্তিটি করছে, অর্থাৎ 3.4 বিলিয়ন 37,000 কোটি টাকা, আমরা আমাদের পদ্মা সেতু চাইতেও আরও বেশি যে বাজেট, সেই বাজেটের মধ্যে হয়তো এই বাজেটটা আরও বাড়বে।
তো এই এত কম সময়ের মধ্যে এত বড় চুক্তির নজির কিন্তু খুবই কম। তো হুটহাট করে নির্বাচন 12 তারিখ আজকে এই চুক্তি করতে হচ্ছে, তো এই বিষয়গুলো কিন্তু জনমনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি করে। তো মানুষ খুব সহজে এগুলো অনুমান করতে পারে যে এখানে ডালমেকুস কালাহে। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে ইউনূস সরকার হয়তো 12 তারিখের পর আর থাকবেন না, কিন্তু পরবর্তী যে সরকার আছেন বাংলাদেশে, সেই সরকার যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তিগুলো বহাল না রাখে, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুব বেকায়দাজনক একটা অবস্থায় পড়বে তারা। সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে তারা এমন একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করবে, যেই সরকার মূলত তাদের আজ্ঞাবহ হবে এবং তাদের কথা মতো তাদের সাথে চুক্তিবদ্ধ হবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে তার সমরস্ত্র এবং তার যুদ্ধবাহী বিমানসহ বোয়িং বিমানগুলো রপ্তানি করতে চায় এবং বাংলাদেশ থেকে তারা বিপুল পরিমাণ টাকা তাদের দেশে নিয়ে যেতে চায়। এটি হলো তাদের মূলত পরিকল্পনা। একই সাথে তারা চায় যে বাংলাদেশকে ব্যবহার করে তারা দক্ষিণ এশিয়ার মধ্যে তাদের প্রভাব বিস্তারকে সংযোগ মানে প্রভাব বিস্তারকে বজায় রাখা। যেমন আমরা জানি যে ইতিমধ্যে সেন্ট মার্টিন কিন্তু 9 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পৃথিবীর অনেক দেশ রয়েছে যেখানে পরিবেশ নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই, অথচ বাংলাদেশের পরিবেশ নিয়ে একেবারে উতলে পড়েছে। কপ যে সম্মেলনগুলো হয়, সেই সম্মেলনে আন্তর্জাতিক সম্মেলন যারা পরিবেশ নিয়ে কাজ করে তাদের পক্ষ থেকে কোনো বিষয় আসতেছে না, অথচ বাংলাদেশের 8 বর্গ কিলোমিটারের একটা জায়গা সেন্ট মার্টিন, সেটা নিয়ে বাংলাদেশ সরকারের এত মাথা ব্যথা। বাইরে ভাই, এই মাথা ব্যথার মূল কারণ কিন্তু আসলে পরিবেশ না। এই মাথা ব্যথার মূল কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি উপযুক্ত পরিবেশ, অর্থাৎ সেন্ট মার্টিনকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্যই মূলত এই ঘটনা ঘটানো। তো পরবর্তী বাংলাদেশে যেই সরকারে আসুক না কেন, সেই সরকার মার্কিন আজ্ঞাবাহী সরকার হিসাবেই থাকবেন। তবে বাঙালি জাতির যে স্বভাব, আমার যে ধারণা, যেই ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে তারা বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ ঘটাচ্ছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ঢুকছেন, ভবিষ্যতে এই ইসলামী জনগণের হাত ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে বিদায় নেবে। বাঙালি জাতি হিসাবে অত্যন্ত ক্রিটিক্যাল একটি জাতি আমরা। আমরা আসলে মানুষকে মাথায় তুলতে পারি, আবার মাথা থেকে পায়ে নিচেও নামাতে পারি। শেখ হাসিনা সরকারের যে দুর্নীতিগুলো ছিল, সেই দুর্নীতিগুলোর কারণেই কিন্তু আমরা শেখ হাসিনাকে মাথা থেকে আস্থা দিয়ে পায়ে নামিয়ে ফেলছি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে হয়তো কোনো একটি দল তাদের সুবিধা করার জন্য, অর্থাৎ নির্বাচনের সুবিধা পাওয়ার জন্য হয়তো তারা এখন মাথায় তুলছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এটা ভালো মতোই মনে রাখতে হবে, বাঙালি মাথায়ও তুলতে পারে, বাঙালি আবার আস্তে পায়ে নিচেও নামাতে পারে। 2031 সাল এখনও পর্যন্ত অনেক বাকি। মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের সাথে অতিশয় বেশি রকমের জোরাজুরি করে, অর্থাৎ বাংলাদেশ পরিপন্থী যদি এমন কোনো কাজ করে ফেলে, তখন দেখা যাবে যে আবার বাংলাদেশের মানুষই মার্কিন যুক্তরাষ্ট্রকে পায়ের নিচে নিয়ে এসেছে। বন্ধুরা, আপনারা অবাক হবেন যে এই এত বিপুল পরিমাণ যে বৈদেশিক মুদ্রা দিয়ে আমাদেরকে এই 14টি বিমান ক্রয় করতে হচ্ছে, এই 14টি বিমানের আসলে ফলাফলটা কি? আমাদের বাংলাদেশের গড় যাত্রী হলো 30 থেকে 35 লাখ, অর্থাৎ বিমানে যারা চলেন তাদের সংখ্যা বছরে 30 থেকে 35 লক্ষ টাকা। গত বছর বাংলাদেশ বিমান নিট মুনাফা করেছে 785 কোটি টাকা। অর্থাৎ যদি নিট মুনাফা এই হারে থাকে, তখন বাংলাদেশের এই খরচ উঠাতে অর্থাৎ প্রতি বছর যদি আমি একটু 1000 কোটি টাকাও লাভ ধরি, আমাদের এই বোয়িং কেনার খরচ উঠাতে আমাদের সময় লাগবে 37 বছর। তো যাত্রী চলাচল হয়তো সামনে 1 থেকে 1.5 কোটি উপনীত হবে, কিন্তু এই যে একটা বিপুল পরিমাণ একটা বৈদেশিক মুদ্রা যেটা আমাদের দেশ থেকে চলে যাচ্ছে, সেটা আসলে আমাদের কিভাবে রিকভারি হবে, এটাও দেখার এখন বিষয়। তো তো বন্ধুরা, ভবিষ্যতে বাংলাদেশ হয়তো অন্য কোনো সিদ্ধান্ত নিতেও পারে। বাংলাদেশের রাজনীতি আসলে বলা যায় না। সকালবেলা জোয়ার যেদিকে যায়, বিকালবেলা জোয়ার ভাটায় কিন্তু পানি তার বিপরীত দিকে যায়। তো বাংলাদেশের রাজনীতিও আসলে বোঝা খুব কঠিন, আর বর্তমান দেশের অবস্থা খুবই টালমাটাল একটা অবস্থা। তো যাই হোক, আমি মনে করি যে বাংলাদেশের পরবর্তী সরকার যারা আসেন তারা ভালো মতো এই বিষয়গুলো দেখাশোনা করবেন। এত স্বল্প সময়ে যে চুক্তিগুলো আছে সেগুলো তারা দেখাশোনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন, এবং সেটা ভারতই হোক বা মার্কিন যুক্তরাষ্ট্রই হোক
বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হলে সেই সকল চুক্তি করার ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক অর্থাৎ নির্বাচিত দল খুবই সতর্কের সাথে আগাবেন এবং বাংলাদেশ পরিপন্থী কোনো রকম চুক্তি তারা করবেন না। এই আশাবাদ ব্যক্ত করে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।